উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েল প্রতিশ্রুতি রাখেনি, অভিযোগ হামাসের। হত্যাযোগ্য বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবে জান্তা বাহিনীর নৃশংস হামলা, নিহত 40, আহত 80। ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠালে যুদ্ধের আকারে আরও বড় হবে হুঁশিয়ারি রাশিয়ার। মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা অব্যাহত। শাটডাউনে স্থবির মার্কিন প্রশাসন, একের পর এক সরকারি কর্মসূচি বন্ধ। অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করছে হোয়াইট হাউস। ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। এবং পাহাড় থেকে হঠাৎ পাথর খসে পড়ল বাসের ওপর। ভারতের হিমাচলে চাপা পড়ে প্রাণ গেল 18 যাত্রীর, 4 জনকে জীবিত উদ্ধার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধের 2 বছরে এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলকে এক মুহূর্তের জন্য হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী। তবে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সংঘাতের 2 বছরেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গাজায় একদিকে সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। মঙ্গলবারও উপত্যকাটির পূর্বাঞ্চলীয় সুজায়া ও দারাজে হামলা চালানো হয়। যুদ্ধের 2 বছরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল আবিবের জন্য আর হুমকি নয়, এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এ ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায় তারা ইসরায়েলকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করে না। এ বিষয়ে আল কাহেরা নিউজকে হামাসের শীর্ষ মধ্যস্থতাকারী খালিল আল হাইয়া বলেন, ইতিহাস সাক্ষী ইসরায়েল কোনো প্রতিশ্রুতি রাখেনি। গাজা যুদ্ধে এই অভিজ্ঞতা তাদের 2 বার হয়েছে। অন্যদিকে উপত্যকাটির নিরাপত্তা নিশ্চিতকরণে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানের সময় আটক বন্দীদের ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। মুক্তি পাওয়ার পর স্টকহোমের এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে গ্রেটা বলেন, তাকে পরিষ্কার পানি পর্যন্ত দেয়া হয়নি। তার সঙ্গে আটক অনেকে প্রয়োজনীয় ওষুধ পাননি বলেও অভিযোগ করেন থানবার্গ। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে ফ্লোটিলা অভিযানে গিয়ে ইসরায়েলি সেনাদের হাতে আটকের পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফিরেছেন 23 জন মানবাধিকার কর্মী। আটকের পর এক বন্দির মাথা থেকে ওড়না জোর করে খুলে নেওয়া হয় বলে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেন এক নারী। এর মধ্যেও গাজার পথে এগিয়ে চলেছে নতুন ত্রাণবাহী নৌবহর। অবরুদ্ধ গাজা উপত্যকায় 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ব্রাজিলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে আটক হয়েছেন অন্তত 3 জন। চলমান হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ার সিডনিতেও হয়েছে বিক্ষোভ। ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস ঘেরাও করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন আন্দোলনকারীরা। স্থানীয় সময় মঙ্গলবার গাজা যুদ্ধের 2 বছরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার রাজপথে নামেন দেশটির বাসিন্দারা। এ সময় মার্কিন দূতাবাসের বাইরে দাঁড়িয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় পুলিশ, আটক করা হয় কয়েকজনকে। একই দিন বিক্ষোভ হয় নিউ ইয়র্কের ম্যানহাটনেও। নিউজ কর্পোরেশনের সদর দফতরের সামনে ফিলিস্তিনি পতাকা নেড়ে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা।
7 অক্টোবর গাজা যুদ্ধের 2 বছরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইংল্যান্ড। এদিন রাজধানী লন্ডনের রাজপথে বিক্ষোভে অংশ নেন শত শত শিক্ষার্থী। আন্দোলনকারীরা জানান, গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ থামবে না। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। দুর্ভাগ্যবশত আমাদের আর কোনো বিকল্প নেই। আমাদের রাষ্ট্রই গণহত্যাকারী রাষ্ট্রকে সমর্থন ও টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদের অনুরোধ করছি, গণহত্যার বিরুদ্ধে কণ্ঠ উঁচু করুন এবং এটাকে গণহত্যা হিসাবে ঘোষণা করুন। বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিন ও ফ্র্যাঙ্কফুর্টেও। এদিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজার পক্ষে সংহতি প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিতেও হয়েছে বিক্ষোভ। এতে অংশ নেন ফিলিস্তিনপন্থী সমর্থকরা। তারা বলেন, ইসরায়েলে আগ্রাসন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি 77 বছরের দখল, অবরোধ ও নিপীড়নের ফল। অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধের 2 বছরে শান্তির দাবিতে সরব জাপান। মঙ্গলবার রাজধানী টোকিও রাস্তায় ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন শত শত মানুষ। এ সময় অবিলম্বে যুদ্ধবিরতি ও অবরোধ অবসানের দাবি জানান তারা। এদিন ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবি জানান আন্দোলনকারীরা। একই দিন ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস ঘেরাও করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। অন্যদিকে গাজায় সহায়তা নিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকানোর ঘটনায় পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে। লাহোরে পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ আয়োজিত সমাবেশে অংশ নেন শত শত আন্দোলনকারী। করাচিতে বিশাল মিছিলের আয়োজন করা হয়। এ সময় ধর্মীয় সংগঠনের নেতারা বলেন, ইসরায়েলের দমননীতি গাজায় শুধু রক্ত আর ক্ষুধা বাড়াচ্ছে। এছাড়া কেনিয়া, চিলি, মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে বিক্ষোভ। মৌসুমী সাথী, সময় সংবাদ। মিয়ানমারের আসন্ন নির্বাচন ঠেকাতে জাপানকে নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছে বিশ্বের 170টিরও বেশি নাগরিক সংগঠন। তাদের দাবি, সামরিক জান্তার এই নির্বাচন অবৈধ, যা গণতন্ত্র নয় বরং সহিংসতা ও দমন পীড়নকে আরও উস্কে দেবে। এরই মধ্যে দেশটির মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবে জান্তা বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন, আহত আরও 80 জন। মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তা বিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ফরাসি বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যার দিকে মধ্যাঞ্চলীয় চাউং উং শহরে উৎসব পালনের পাশাপাশি জান্তার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তখনই এ হামলা চালানো হয়। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় শিশুদের শরীর। এখানেই শেষ নয়, দেশটির কারেন রাজ্যে প্রতিরক্ষা বাহিনীর প্রতিরোধ ভেদ করে লে কে কাও শহরের অংশ পুনর্দখল করেছে সরকারি বাহিনী। থাইল্যান্ড সীমান্তের মিওয়াড্ডি থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকা এখন পরিণত হয়েছে রণক্ষেত্রে। এরই মধ্যে মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় নারী ও শিশুর উপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে মনল্যান্ড মানবাধিকার ফাউন্ডেশনের সবশেষ প্রকাশিত প্রতিবেদন। এতে বলা হয়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন, কারেন ও তানিনথারই অঞ্চলে অন্তত 18 নারী নিহত এবং 53 জন আহত হয়েছেন। এছাড়া 28 জন নারীকে আটক করেছে জান্তা সেনারা। নিহত শিশুদের সংখ্যা 15, আহত অন্তত 27। এসব হামলা অনেক ক্ষেত্রেই যুদ্ধবিহীন এলাকায় চালানো হয়েছে। এ অবস্থায় দেশটির আসন্ন ভুয়া নির্বাচন ঠেকাতে জাপানকে নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছে বিশ্বের 170টিরও বেশি নাগরিক সংগঠন। 6 অক্টোবর প্রকাশিত এক খোলা চিঠিতে বলা হয়, 2025 সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে সামরিক জান্তা নিজেদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেখাতে চায়। রাজনৈতিক বন্দীদের মুক্তি না দিয়ে এবং বেসামরিক জনগণের উপর বিমান হামলা ও সহিংসতা চালিয়ে এমন নির্বাচনের আয়োজন শুধুই ভুয়া বৈধতা তৈরির প্রক্রিয়া। পরিস্থিতি সামলাতে গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জান্তা বাহিনীর নির্বাচন ঠেকাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। স্বীকৃতির পর প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছে আফগানিস্তান। আলোচনায় বসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বিদেশি সামরিক ঘাঁটি নিয়েও আলোচনা হয়। সম্প্রতি আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এরপর দুই দেশের সম্পর্ক আরও জোরদারে বেশ কয়েকবার পরোক্ষভাবে আলোচনাও হয়। স্বীকৃতির পর প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছে আফগানিস্তান। আলোচনায় বসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আফগানিস্তানে মাদক সন্ত্রাস আর সংগঠিত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে প্রস্তুত। তার দাবি, আফগানদের জন্য শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে সব
ধরনের সহায়তা দেবে রাশিয়া। তালেবান পররাষ্ট্রমন্ত্রী আফগান আমিরাতকে স্বীকৃতি দেওয়ার জন্য মস্কোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় বিতর্কিত ইস্যু বাগরাম ঘাঁটি নিয়েও স্পষ্ট বার্তা দেয় তালেবান। মোত্তাকি জানান, কোনো পরিস্থিতিতেই আফগান মাটিতে বিদেশি সামরিক ঘাঁটি অনুমোদন করা হবে না। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পুরনো বাগরাম বিমান ঘাঁটিও রয়েছে। রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভও নিশ্চিত করেন, আফগানিস্তানে ঘাঁটি খোলার কোনো পরিকল্পনা নেই মস্কোর। অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সন্ত্রাসমুক্ত আফগানিস্তান দরকার বলে এক বৈঠকে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান একসঙ্গে বৈঠকে ঘোষণা দেয়। পাকিস্তানের বিশেষ দূত বলেন, সব দেশ মিলে সমন্বিত পদক্ষেপ নেবে সন্ত্রাস দমনে। একই সঙ্গে আফগান মানবিক সংকট নিয়েও আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র দূতাবাস পুনরায় খোলার সম্ভাবনা নিয়ে নতুন প্রশ্ন সামনে এলেও বিদেশি সামরিক উপস্থিতি না দেওয়ার ইস্যুতে রাশিয়া তালেবান একসঙ্গে অবস্থান নেয় তৈরি হলো নতুন আঞ্চলিক বাস্তবতা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠালে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরিবর্তে যুদ্ধ আরও বড় আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তবে কোথায় কোথায় আক্রমণ চালানো হবে সেই তালিকা দেখার পর ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই দুই অঞ্চলে চলছে পাল্টাপাল্টি হামলা, যাতে দুই পক্ষের অন্তত 7 জন নিহত এবং 19 জন আহতের খবর পাওয়া গেছে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ স্বার্থে ইউক্রেন যুদ্ধকে উস্কে দিয়েছিলেন বলে দাবি করেছে রাশিয়া। পাল্টাপাল্টি আক্রমণে প্রতিনিয়ত গভীর হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। মঙ্গলবার ইউক্রেনের সুমি, খার্কিভ, খেরসন ও জাপোরিজ্জিয়ায় রুশ বাহিনী হামলা চালায়। এতে কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। রাশিয়ার বেলগোরদ ও লুহান্সকে পাল্টা হামলা চালায় ইউক্রেন। কিয়েভের দাবি, তাদের ড্রোন হামলায় রুশ অধিকৃত ক্রিমিয়ার ফেওদোসিয়া তেল টার্মিনালে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা জানায়, প্রায় 2 সপ্তাহ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর জন্য একে অপরকে দোষারোপ করছে দেশ দুটি। এদিকে পুতিনের সঙ্গে আলোচনার পরও সংঘাত বন্ধে সফল না হওয়ায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তাই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা ভাবছেন তিনি। তবে কোথায় কোথায় আক্রমণ চালানো হবে সেই তালিকা দেখার পর ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের ধারণা, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র তাদের আয়ত্তে এলে আলোচনায় বসতে রাজি হবেন পুতিন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে রাশিয়ার পাল্টা জবাবের পরিকল্পনা এর মধ্যেই তৈরি করা হয়েছে। এতে সংঘাত কমার পরিবর্তে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রুশ বিনিয়োগ উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ। তার দাবি, বাইডেন তার পরিবারের দুর্নীতি আড়াল করতে ইউক্রেন যুদ্ধকে উস্কে দেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শাটডাউনের কারণে মার্কিন প্রশাসন আরও কিছু সরকারি কর্মসূচি বন্ধ করতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসের এক মিটিংয়ে তিনি বলেন, আগামী 4-5 দিনের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই অবস্থা চলতে থাকলে এর প্রভাব ভয়াবহ হবে বলেও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। এর আগে হাকিম জেফ্রিজ বলেন, ডেমোক্র্যাটদের শেষ বৈঠকের পর থেকে সম্পূর্ণ নিঃশব্দে আছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের কাছ থেকে কোনো সমাধান আসেনি বলেও অভিযোগ করেন তিনি। সরকার শাটডাউনের পাশাপাশি বিশৃঙ্খলা অব্যাহত রাখতে চায় বলেও অভিযোগ তার। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্য ও শিকাগোতে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ইলিনয় রাজ্যের গভর্নর। স্থানীয় সময় সোমবার ইলিনয়ের উচ্চ আদালতে এই মামলা দায়ের করা হয়। ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্ত অপ্রয়োজনীয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যহীন বলে এ মামলায় উল্লেখ করা হয়। এদিকে ডেমোক্রেটিক নেতাদের অভিযোগ, এই অঙ্গরাজ্যে তাদের চাপে রাখতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগজেথকে ইলিনয় অঙ্গরাজ্যে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার 300 সদস্য মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। পরে আরও 400 সেনা সদস্যকে ইলিনয় এবং শিকাগোতে মোতায়েনের নির্দেশ দেন। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসে একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত 18 জন নিহত হয়েছেন। এতে জীবিত উদ্ধার হয়েছে মাত্র 4 জন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঝান্ডুটা বিধানসভা এলাকার ভালুঘাট অঞ্চলে দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বাসটি হরিয়ানার রোহতক থেকে গুমারউইনের উদ্দেশ্যে যাচ্ছিল।
এতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। হঠাৎ পাহাড় ধসে বিশাল পাথর ও মাটি নেমে আসে এবং বাসটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে উদ্ধার অভিযান শুরু করে তারা। পদার্থবিজ্ঞানে এবছর যৌথভাবে পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন পদার্থবিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভরেট এবং জন এম মার্টিনিস। স্থানীয় সময় মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করে। বৈদ্যুতিক সার্কিটে কোয়ান্টাম রহস্য উন্মোচন ও আবিষ্কারের জন্য তাদের পুরস্কৃত করা হয়েছে। পদার্থবিজ্ঞানে কোনো সিস্টেম কত বড় হলে তাতে কোয়ান্টাম মেকানিক্সের প্রভাব দেখা যাবে কিনা সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এই ৩ বিজ্ঞানী। তারা এমন এক ইলেকট্রনিক সার্কিটে পরীক্ষা চালান যা হাতের মুঠোয় ধরে রাখা যায়। এই গবেষণা ভবিষ্যতের কোয়ান্টাম প্রযুক্তি যেমন কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ও সেন্সরের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর পদত্যাগের পর দেশটি আবারও রাজনৈতিক অচলাবস্থায়। মাত্র ২৬ দিন দায়িত্বে থেকে পদত্যাগ করলেন তিনি। মন্ত্রিসভায় ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সরকারের পতনে উদ্বিগ্ন সাধারণ জনতা। সবার মনে এখন একটাই প্রশ্ন উঠছে, এখন কোন পথে যাবে ফ্রান্স? স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর কাছে পদত্যাগপত্র জমা দেন লেকর্নু ও তার পুরো মন্ত্রিসভা। মাত্র ১২ ঘন্টা আগেই নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছিলেন তিনি। এ কারণে মাত্র ২৬ দিন দায়িত্বে থেকে আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্প মেয়াদী প্রধানমন্ত্রী হলেন লেকর্নু। ৩৯ বছর বয়সী এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ম্যাখোর ঘনিষ্ঠ সহযোগী, কিন্তু জোট সরকার গঠন ও বাজেট ঘাটতি সামলাতে গিয়ে ব্যর্থ হন তিনি। সংসদে বিরোধী দলের অনমনীয় অবস্থান, দলীয় দ্বন্দ্ব ও রাজনৈতিক অহংকার তার পতন ত্বরান্বিত করেছে। লেকর্নুর পদত্যাগে বাজারেও নেমে আসে ধাক্কা। প্যারিসের সিএসি ৪০ সূচক ২% কমে যায়, ইউরোর মানও পড়ে যায় ০.৭%। ইতালি ও গ্রিসের পরেই ফ্রান্সের ঋণ জিডিপি অনুপাত ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় সর্বোচ্চ। ২০২৪ সালে আগাম সংসদ নির্বাচনে যেখানে দেশটি ৩ ভাগে বিভক্ত হয়ে পড়ার পরেই রাজনৈতিক সংকটের শুরু হয়। কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার পরিচালনায় ক্রমেই কঠিন হয়ে পড়ে। সর্বশেষ মন্ত্রিসভা নিয়েও ক্ষুব্ধ হয় ডান বাম উভয় পক্ষ। বিশ্লেষকরা বলছেন ম্যাখোর সামনে এখন ৩টি কঠিন পথ: নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, সংসদ ভেঙে আগাম নির্বাচন অথবা নিজে সরে দাঁড়ানো। তবে তিনি জানিয়েছেন ২০২৭ সালের আগে তিনি পদত্যাগ করবেন না। নাদিম মারজান, সময় সংবাদ। আলেপ্পো শহরে সংঘর্ষের পর অবিলম্বে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কুর্দি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার সিরিয়ার সেনাপ্রধান জানান তিনি দামেস্কে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর কমান্ডার মাজলুম আবদির সঙ্গে দেখা করেছেন। আলোচনার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রতিরক্ষা বিভাগের প্রধান মারহাফ আবু কাসরা বলেন, সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের এলাকাগুলোতে যুদ্ধবিরতি কার্যকর হবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনী এবং সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী কুর্দি নেতৃত্বাধীন সৈন্যদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর এই বৈঠক হয়। পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সিন্ধু বেলুচিস্তান সীমান্তের কাছে সুলতানকোট এলাকায় এই ঘটনা ঘটে। বালুচ রিপাবলিকান গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনে চড়ে পাকিস্তানি সেনারা সেই প্রদেশে আসছিলেন, সে সময় এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ভারতের কাশ্মীরে মৌসুমের প্রথম তুষারপাত ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। পেহেলগাম, গুলমার্গ থেকে শুরু করে সোনমার্গ সবখানেই বরফে ঢাকা পড়েছে উপত্যকার চূড়া। যদিও বৈরী আবহাওয়ার জন্য কিছু এলাকায় স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সাদা বরফে ঢেকে গেছে পাহাড়, বন আর গ্রাম। ভারতের কাশ্মীরের গুলমার্গ, পেহেলগাম, সোনমার্গ এখন যেন বরফে মোড়ানো এক স্বপ্নপুরী। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকেই পাহাড়ি এলাকায় দেখা যায় মৌসুমের প্রথম তুষারপাত। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা তুষার যেন এক নতুন ঋতুর ঘোষণা দেয় উপত্যকায়। এ সময় কাশ্মীরের সবথেকে বেশি সরগরম গুলমার্গ ও ভাদারওয়ারের গুলডান্ডা ময়দান। শত শত পর্যটক সেখানে ছুটে যাচ্ছেন তুষারপাতের সৌন্দর্য দেখতে। আবার কেউ কেউ স্কেটিং করে সময় কাটাচ্ছেন। কেবল কারে ঝুলে বরফে মোড়া সৌন্দর্য উপভোগ করছেন অনেকেই।
আমি কল্পনাও করতে পারিনি এখানে এসে তুষারপাত দেখতে পাবো। এটা সত্যি এক দারুণ অভিজ্ঞতা। আমি অনেক জায়গায় ঘুরেছি, কেরালা, মানালি, আরো অনেক জায়গায়, কিন্তু কখনো তুষারপাত দেখার সুযোগ হয়নি। এখানে এসে দেখলাম একেবারে ভাগ্যক্রমে। আজ আমি ভীষণ খুশি। পীর কি গালি ও জুজিলা পাসে ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় মুঘল রোড ও শ্রীনগর লেহ মহাসড়ক। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাত অব্যাহত থাকতে পারে, তবে বিকেল নাগাদ পরিস্থিতির উন্নতি হবে। আবহাওয়ার এই পরিবর্তনের জন্য সতর্ক বার্তা দিয়েছে প্রশাসন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিপদ দেখা দিলে দ্রুত উদ্ধার অভিযানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে। তাপমাত্রাও অনেক কমে গেছে। শ্রীনগরে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 13 ডিগ্রি কম। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মাউন্ট এভারেস্টে তুষার ঝড়ে আটকা পড়া 200-র বেশি পর্যটককে এখনও উদ্ধার করা যায়নি। এর মধ্যে এক পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত 350 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কার্মা উপত্যকায় আটকা পড়া পর্যটকরা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত তুষার ঝড়ে ধরা পড়ে। চীনের জাতীয় দিবসের 8 দিনের ছুটির প্রভাবে দেশের অভ্যন্তরীণ এলাকায় সম্প্রতি পর্যটকদের ভিড় দেখা গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় 16,000 ফুট উচ্চতায় আটকে পড়েছেন পর্যটকরা। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ওই ঢাল পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। গেল শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয়। শনিবার রাত থেকে এভারেস্টে ভ্রমণের টিকিট বিক্রি এবং দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে আছড়ে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। এ ঘটনায় ক্রু সহ 3 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে ব্যস্ত মহাসড়কে দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। স্থানীয়দের সহায়তায় আটকে পড়া এক ক্রু সদস্যকে হেলিকপ্টারের নিচ থেকে টেনে বের করে আনা হয়। আহত 3 ক্রুকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে কোনো রোগী ছিল না বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কোস্টগার্ডের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। কোস্টগার্ডের মুখপাত্র জানান, প্রবল বাতাসে প্রায় 1.5 মিটার উঁচু ঢেউ উঠলে নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে এবং ডুবে যায়। এখন পর্যন্ত 34 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। অবশেষে সম্পূর্ণ হলো 1000 শয্যা বিশিষ্ট উত্তর কোরিয়ার পিয়ংইয়ং জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ। 5 বছরেরও বেশি সময় পর হাসপাতালটির কাজ শেষ হলো। স্থানীয় সময় সোমবার হাসপাতালের উদ্বোধন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। কিমের দীর্ঘদিনের স্বপ্ন পিয়ংইয়ং জেনারেল হাসপাতাল। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালের মার্চে হাসপাতালের কাজের উদ্বোধন করেন কিম জং উন। পরিকল্পনা অনুযায়ী একই বছরের অক্টোবরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা দেরি হয়ে যায়। কাজ শেষ হলেও এখনও চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য সুবিধা পুরোপুরি প্রস্তুত নয়। নভেম্বরে যন্ত্রপাতি মূল্যায়ন করে হাসপাতালের সম্পূর্ণ কার্যক্রম স্বাভাবিক করার পরামর্শ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত ই-পাসপোর্ট ও বিশেষ কনসিউলার সেবা ক্যাম্প ব্যাপক সাড়া ফেলেছে। 3 দিনের ক্যাম্পে সেবা নিয়েছেন প্রায় 1000 প্রবাসী। তবে সেবা গ্রহীতারা ফিনল্যান্ডে স্থায়ী দূতাবাস স্থাপনের দাবি জানান। এ লক্ষ্যে কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে পিটিশন দাখিল করা হয়েছে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। স্থানীয় সময় শনিবার থেকে সোমবার পর্যন্ত হেলসিঙ্কির ভালো হোটেল প্রাঙ্গণে ভিড় জমে প্রবাসী বাংলাদেশিদের। সুইডেন দূতাবাস আয়োজিত 3 দিনের এই কনসুলার ক্যাম্পে অংশ নিতে ফিনল্যান্ডের বিভিন্ন শহর ও অঞ্চল থেকে হেলসিঙ্কি আসেন প্রবাসীরা। এই ক্যাম্পে কেবল ই-পাসপোর্ট সংক্রান্ত সেবাই নিয়েছেন 4 শতাধিক প্রবাসী। পাসপোর্ট নবায়ন, জন্ম ও বিবাহ নিবন্ধন, পাওয়ার অফ অ্যাটর্নি সহ অন্যান্য কনসুলার সেবা পেয়েছেন তারা।
ফিনল্যান্ডে বাংলাদেশ এম্বাসির কোনো এম্বাসি না থাকায় স্টকহোম থেকে যখন এখানে ওনারা সেবাটা দেওয়ার জন্য আসে, সো ওই সেবাটা নেওয়ার জন্য হচ্ছে আমি মেনলি হেলসিঙ্কিতে আসছি, যাতে করে আমার পাসপোর্টটা আবার রিনিউ করে নতুন করে আবার চলতে পারে। এছাড়াও প্রবাসী শিক্ষার্থীদের মিগ্রি সংক্রান্ত জটিলতা নিরসনেও পরামর্শ ডেস্কে সেবা দেন দূতালয় প্রধান। প্রথম এই ক্যাম্পটা চালু করি তখন কিন্তু আমরা 2 দিনের জন্য আসতাম এবং হচ্ছে আমাদের সেবার মানে যে সময়টা সেটাও আসলে একটু কম ছিল, কারণ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা সেটাকে বাড়িয়ে এখন 3 দিন করেছি। তবে সীমিত জনবল ও সেবা দেয়ায় দীর্ঘ সময়ের অপেক্ষা ভোগান্তি বাড়িয়েছে অনেকেরই। খুবই ভালো উদ্যোগ যে তারা মাঝে মাঝে এখানে আসে, বাট দ্য থিং ইজ তারা যেভাবে আসে এটা আসলে ওয়ার্কেবল না। আমাকে টাইম দেওয়া হয়েছে আফটারনুন টাইম, স্পেসিফিক কোনো টাইম দেয়নি, যার কারণে আমি 12টা থেকে ওয়েট করতেছি। এখন আই হ্যাভ বিন ওয়েটিং ফর মাই স্লট। এখানে আসলে কোনো ধরনের ডিরেকশনই নাই কে কী করবে না করবে। তো দেখা গেছে আমরা সিরিয়াল দিছি সিরিয়াল দেওয়ার জন্য, জিনিসটা খুবই ফানি। তো এরকম ছোটোখাটো বিষয়গুলো যদি ঠিক করা যেত তাহলে আমাদের জন্য ভোগান্তিটা এত বেশি হতো না। এদিকে ক্যাম্প চলাকালীন নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে ফিনল্যান্ডে স্থায়ী দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে প্রবাসী বাংলাদেশি নেতারা। এই পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় 1000 প্রবাসী। ফিনল্যান্ডে বাংলাদেশের দূতাবাস অতি শীঘ্রই প্রয়োজন। আমি আশা করব এম্বাসির তরফ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা পাবো। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব দ্রুত এটা যাতে কার্যকরী করে। ফিনল্যান্ডে প্রায় 25,000 প্রবাসী বাংলাদেশি বাস করছেন, যার বেশিরভাগই শিক্ষার্থী। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেলের সঙ্গে মতবিনিময় করেছে সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম জেদ্দা। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান এবং বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। কনসাল জেনারেল বলেন, প্রবাসী ব্যবসায়ীরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এবং কাউন্সিলর ASM সাইম। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, সৌদি আরব এখন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক গন্তব্যে পরিণত হয়েছে। এ সময় তারা সরকারের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান, যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে এবং নতুন উদ্যোক্তারা উৎসাহিত হন। কিন্তু আমাকে দেখাতে হচ্ছে ওটাও $1 দক্ষিণ কোরিয়ায় কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কর্মশালা। স্থানীয় সময় রোববার বায়তুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে জমকালো এই আয়োজন হয়। কর্মশালায় অংশ নেন বেশ কয়েকশো প্রবাসী মুসলমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহিব খান। কর্মশালায় বক্তারা প্রবাসী মুসলিমদের ধর্মীয় জীবন, ঐক্য এবং আধুনিক সমাজে ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান তারা। সুপারমুনের আলোয় আলোকিত হলো ব্রাজিলের বোগোতা ও রিও ডি জেনিরো। স্থানীয় সময় সোমবার রাতে চাঁদের উজ্জ্বলতা পর্যবেক্ষণে বোগোতায় জড়ো হন অনেকে। রিও ডি জেনেরিওতে ইপানেমা সৈকতে স্থানীয়রা চাঁদ ওঠার দৃশ্য উপভোগের পাশাপাশি ছবিও তোলেন। পর্যবেক্ষকদের মতে চাঁদ পৃথিবীর কাছাকাছি এলে এটি প্রায় 14% বড় ও উজ্জ্বল দেখায়। 2025 সালে 3টি সুপারমুনের মধ্যে এটি প্রথম। আগামীতে আরও 2টি সুপারমুনের দেখা মিলবে বলে জানান তারা। ভেনেজুয়েলার আরাগুয়া প্রদেশের সান ফ্রান্সিসকো দে আসিস শহরে সেন্ট ফ্রান্সিস অফ আসিস দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক অভিনব কচ্ছপ দৌড় প্রতিযোগিতা। 80টি কচ্ছপ অংশ নিয়েছে এবছরের আয়োজনে। কেউ লেটুস পাতা দিয়ে কচ্ছপকে ফিনিশ লাইনের দিকে টানছেন, কেউ বা উৎসাহ দিচ্ছেন জোরে চিৎকার করে। ভেনেজুয়েলার আরাগুয়ে প্রদেশের সান ফ্রান্সিসকো দে আসিস শহরের স্থানীয় গির্জার সামনে সেন্ট ফ্রান্সিস অফ আসিস দিবস উপলক্ষে করা হয় এই বিশেষ অভিনব কচ্ছপ দৌড় প্রতিযোগিতা। শিশু ও প্রাপ্তবয়স্করা নিজেদের প্রিয় কচ্ছপ নিয়ে হাজির হন এই প্রতিযোগিতায়। উৎসবের আয়োজক ম্যানুয়েল ফ্রাঙ্কো বলেন, কচ্ছপ দৌড় স্থানীয় ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং সমাজকে একত্রিত করার এক আনন্দময় উপলক্ষ। এবছরের প্রতিযোগিতায় 80টি কচ্ছপ অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি। এই তারিখে আমাদের শহর উৎসবের সাজে সেজে ওঠে, কারণ এটি আমাদের পৃষ্ঠপোষক সেন্ট ফ্রান্সিস অব আসিসির সম্মানে আয়োজিত ধর্মীয় উৎসব।
এবছর সবচেয়ে বেশি নজর কেড়েছে রবার্তো নামের ২০ বছর বয়সী কচ্ছপটি। মালিক ভিক্টর মার্টিনেজের হাত ধরে প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে রবার্তো জিতে নেয় প্রথম স্থান। স্থানীয় বাসিন্দা ক্লাউডিয়া বারিওস বলেন, সেন্ট ফ্রান্সিস অফ আসিসকে সম্মান জানানোর এই উৎসব এখন শহরের অন্যতম আয়োজন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে উদযাপিত হয়েছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। স্থানীয় সময় রোববার রাত বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব। বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস আয়োজিত সার্বজনীন দুর্গোৎসবে যোগ দেয় বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার মানুষ। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সম্মাননা প্রদান, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে শিল্পীর সুরের মূর্ছনায় মুগ্ধ হন দর্শক ও শ্রোতা। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে এবারও হয়ে গেল যুক্তরাজ্য ও ইউরোপের সবচেয়ে বড় পিঠা মেলা। রং বেরঙের পোশাক আর উৎসবের আবহে কানায় কানায় পূর্ণ ছিল পুরো ভেন্যু। প্রবাসী বাংলাদেশিদের প্রাণের আয়োজন হয়ে উঠেছে এই মেলা। আড্ডা, খাওয়া দাওয়া, কেনাকাটা আর বিনোদনের ভিড়ে দিনভর জমে ওঠে উৎসব। পিঠা মেলার অন্যতম আকর্ষণ ছিল পিঠা প্রতিযোগিতা। এবারের আসরের বিজয়ী হয় সিলেট কর্নার। এছাড়া মেলায় সাজানো ছিল প্রায় অর্ধশত খাবারের স্টল, যেখানে দর্শকরা উপভোগ করেন দেশীয় স্বাদের নানা পদ। মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি, কাউন্সিলর, ব্যবসায়ী প্রতিনিধি ও প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা। বিশেষ সম্মান জানানো হয় কমিউনিটিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আয়ন টিভির 2 সদস্য বর্ণালী চক্রবর্তী ও চায়না চৌধুরীকে বর্ষসেরা হিসেবে সম্মাননা দেওয়া হয়। শামীমা মিতাকে ঘোষণা করা হয় হেড অব ইভেন্ট। চীনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শরৎ উৎসব। হংকং ও ঝেজিয়াংয়ে চোখ ধাঁধানো আলোকসজ্জার আয়োজন করা হয়। বিশেষ উৎসব উপভোগ করতে ব্যস্ত দর্শনার্থী ও পর্যটকরা। চারিদিকে আলোর ঝলকানি, উৎসব মুখর পরিবেশ উপভোগ করছেন দর্শনার্থী ও পর্যটকরা। চীনের হংকং ও ঝেজিয়াংয়ে একসঙ্গে চলছে মধ্য শরৎ উৎসব। ভিক্টোরিয়া পার্কের লণ্ঠন প্রদর্শনী থেকে ইয়ানগুয়ান টাউনের জোয়ার দেখার সব জায়গায় প্রকাশ পাচ্ছে চীনা ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে আয়োজিত বিশাল লণ্ঠন প্রদর্শনী এ বছরের শরৎ উৎসবের প্রধান আকর্ষণ। এখানে দেখা যায় আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্যবাহী চীনা শিল্পকলার এক অনন্য সংমিশ্রণ। আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে লণ্ঠন প্রদর্শনী উপভোগ করতে পেরে খুবই আনন্দিত। এটা প্রমাণ করে যে হংকংয়ের প্রতিটি নাগরিকই খুব সুখে আছে। আমাদের উচিত নিজেদের শক্তি ও দায়িত্ব দিয়ে দেশের জন্য আরও অবদান রাখা। এবারের শরৎ উৎসবের লণ্ঠনগুলো সত্যি মনোমুগ্ধকর। এতে জাতীয় ক্রীড়া আসরের চেতনা আর উৎসবকে সুন্দরভাবে একত্র করা হয়েছে। আমি সবাইকে মধ্য শরতের শুভেচ্ছা জানাই। সবার সুস্থতা ও সুখ কামনা করি। চীনের ঝেজিয়াং প্রদেশের ইয়ানগুয়ান টাউনে হাজারো মানুষ চাঁদের আলোয় দাঁড়িয়ে দেখেছে চিয়ানতাং নদীর জোয়ার। কেউ শতাব্দী প্রাচীন বাঁধে হেঁটেছেন, কেউ বা ঝা আও প্যাগোডায় উঠে উপভোগ করেছেন চাঁদের আলোয় নদীর সৌন্দর্য। বিশাল আকৃতির আলোকিত লণ্ঠন শুধু উৎসব নয়, এক ঐক্যের প্রতীক হিসেবেও ফুটে উঠেছে। সেপ্টেম্বরের 30 তারিখ থেকে শুরু হয় এই প্রদর্শনী। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়।